নমস্কার। বেঙ্গলি অডিও স্টেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেঙ্গলি অডিও স্টেশনে আজকের গল্প সিঁড়ি এবং রচনা যশস্বী কথাসাহিত্যিক প্রদীপ গুপ্ত। মূল গল্প পাঠ ও শ্রুতি পরিচালনায় প্রভাত রঞ্জন ভট্টাচার্য। সকলকে অনুরোধ করছি সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্যে। তরবর করে সিঁড়ি ভাঙছিল অপূর্ব। অনেক অনেক দেরি হয়ে গেছে ওর। দীপুদা বলে দিয়েছিলেন 3:30-এর পর তিনি আর অফিসে থাকবেন না, ফ্যামিলির সাথে পুজোর কেনাকাটা করতে বেরোবেন। সেই দিন কোনোদিন পত্রিকার সাব এডিটর দীপঙ্কর লাহিড়ির মতো মানুষ তাকে ডেকে পাঠিয়েছেন। এটা ভেবে সেই দিন কোনোদিন পত্রিকার জন্য গল্প নামাবে কি, দুদিন ধরে ঠিকমতো ঘুমোতেই পারেননি অপূর্ব মোদক। আজ সেই মহেন্দ্রক্ষণ, কাঁধের ঝোলা ব্যাগে ওর সদ্য প্রকাশিত উপন্যাস মিছে কথার ডালপালার ভেতর সযত্নে পাট পাট করে রাখা আছে পত্রিকাতে জমা দেবার জন্য লেখা গল্প সেদিন অমানিসায়। আজ যাতে ঠিকঠাক সময়ে আসা যায় সেজন্য গতকালই বাজারহাট সেরে রেখেছিলেন অপূর্ব। কিন্তু এটা আদৌ মাথায় ছিল না যে ইলেকট্রিক বিল জমা দেবার আজই শেষ দিন। ভিক্টোরিয়া হাউসটা যেহেতু পত্রিকা অফিসের কাছাকাছি, তাই অপূর্ব আর পাড়ার ক্যাশ কাউন্টারে জমা না দিয়ে একেবারে ভিক্টোরিয়া হাউসেই জমা দেবেন বলে মনস্থির করেছিলেন। ব্যাস, এখানেই যত বিপত্তি। ইতিমধ্যেই 10 মিনিটের মতো লেট করে ফেলেছেন তিনি। 2.5 তলার ল্যান্ডিংয়ে পা রেখেছেন সবে। ব্রিটিশ আমলের বিল্ডিং, একটা তলা মানে কমপক্ষে 1.5 তলা তো হবেই। আর এখানে আর একটা সমস্যা, কোনো লিফট নেই। 3 তলায় উঠবেন ভেবে পা বাড়াতেই ব্যাস, পা আটকে গেল অপূর্বর। বাঁ হোক বা ডান, কোনো পাকেই একচুল নড়াতে পারছেন না অপূর্ব। দুহাতে পা দুটোকে ধরে অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই দুটো পায়ের একটাকেও এতটুকু নাড়াতে পারছেন না। কি হচ্ছে বুঝতে পারছেন না কিছুতেই। প্যারালাইজড হয়ে গেল নাকি পা দুটো? সেরকমটা হলে তো পায়ে কোনো সার থাকতো না। তিনি চিমটি কেটে দেখলেন, ব্যথায় কোঁকিয়ে উঠলেন। তাহলে হলোটা কি? সারা শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে। মারাত্মকভাবে ভয় পেয়ে থরথর করে কাঁপছেন অপূর্ব। ঠিক এমন সময় একটা কণ্ঠস্বর, গমগমেও না আবার রিনরিনেও না, অবিকল যেন অপূর্ব নিজের গলা নিজেই শুনতে পাচ্ছেন। কি হলো, ভয় পেয়ে গেলেন অপূর্ব মুখার্জি? অপূর্ব কি উত্তর দেবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। ভয় যে পেয়েছেন এটা তো ঠিক কথাই, কিন্তু সে কথা বলাটা কি আদৌ ঠিক হবে? তাছাড়া গলাটাই বা কার? তো মনে হচ্ছে যেন নিজের গলাকেই নিজে শুনছেন তিনি। আমরা সিঁড়ি, আপনার জীবনে যত সিঁড়ি আপনি এ পর্যন্ত ভেঙেছেন, সেই সব সিঁড়িরা আজ একসাথে হয়ে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। সিঁড়ি? কথা বলা? জীবনে যত সিঁড়ি? আমি তো কিছু। আপনার জীবনের প্রথম সিঁড়িটার কথা আপনার মনে আছে? মনে না থাকাটাই স্বাভাবিক। আপনি তখন সবে হামাগুড়ি দেওয়া শেষ করে টলমল পায়ে হাঁটছেন। আপনার গাঁয়ের বাড়ি, সেই অজয়ের ধারে মাটির দাওয়া আর উঠোনের মাঝে দুটো মাটির সিঁড়ি ছিল, মনে আছে আপনার? রোজ সকালে আপনার মা সরমা দেবী সেই দুটো সিঁড়িতে গোবর জলের ছিটে দিয়ে ঘর লেপার ন্যাকড়ায় লেপে দিতেন। অপূর্ব মনে করার চেষ্টা করছেন। হালকা হালকা কি মনে পড়ছে অপূর্ব? অপূর্ব মনে করার চেষ্টা করছেন। হালকা হালকা কি মনে পড়ছে অপূর্ব? নাকি
একটা কল্প ছায়া। ওর মায়ের মুখটা মনে পড়ছে অপূর্বর, মাটির দাওয়ায় মায়ের কোলে বসে। কিন্তু সে সিঁড়ি তো ইট দিয়ে বাঁধানো ছিল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওটা আপনার জীবনের দ্বিতীয় সিঁড়ি। সেবারে যখন অজয়ের জল এসে আপনাদের ঘরের খাট ছুঁয়ে ফেলেছিল, সেবারে আপনার বাবা সুবিমল বাবু ঘরের চালির টালি নামিয়ে টিনের ছাউনি করেছিলেন, আর মেঝেটাকেও প্রায় 3 ফুট উঁচু করে সিঁড়িটাকে আর ভিতের চারপাশ ইট দিয়ে বাঁধিয়ে দিয়েছিলেন। আপনার তখন বয়স বছর 3 হবে। সুবিমল মোদকের সুঠাম চেহারাটা চোখের সামনে ভেসে উঠল অপূর্ব। কণ্ঠিতে তুলসীর মালা, নিত্যদিন কপালে তিলক আঁকতেন সুবিমল, বাহুতে গলায় চন্দনের ছোঁয়া দিতেন। বাবার কাছে সেই ছোটবেলাতেই পদাবলী শুনে শুনে কত পদাবলী যে তার মুখস্থ হয়ে গেছিল। কণ্ঠে যেন জাদু ছিল সুবিমল বাবু। আপনার জীবনের তৃতীয় সিঁড়ি হলো আপনাদের বাড়ির পশ্চিম দিকের বাঁশঝাড়ে ঘেরা পুকুর পাড়ের ঘাট। একটা তাল গাছকে কেটে 3 টুকরো করে দুপাশে বাঁশের খুঁটি দিয়ে বেঁধে ঘাট বানিয়েছিলেন আপনার বাবা। ওটার নামে ঘাট হলেও আসলে সিঁড়ি। জল থেকে ডাঙায় আর ডাঙা থেকে জলে ওঠা নামা করার জাদুকাঠি। অনেকটা জমি নিয়েছিল অপূর্বদের বসত বাড়ি। জমির পূবে অজয়ের নাবাল, দক্ষিণে গাঁয়ের রাস্তা, পশ্চিমে পুকুর। 8 কাঠার পুকুর হলেও পুকুর পাড় ধরলে প্রায় বিঘে খানিকের অঞ্চল। ছেলেবেলার দামালপানার ছবি ভেসে উঠছে অপূর্বর চোখে। 5 সালি না হলে বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতেন না সুবিমল, আর সেই বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছিপ নিয়ে গ্রীষ্মের ছুটিগুলো যে কি মজাতেই না কাটতো অপূর্বর। এতটা ভাবার সময় নেই আপনার হাতে। দীপঙ্কর বাবু বসে আছেন আপনার অপেক্ষায়। পরের পর ভেবে যান শুধু। প্রাইমারি স্কুলের সিঁড়ি মনে আছে? একদিন সেই সিঁড়িতে পড়ে গিয়ে আপনার মাথা ফেটে গেছিল, 4টে স্টিচ পড়েছিল মাথায়। সেই দাগ কিন্তু আপনার চুলের আড়ালে এখনো আছে। চুল আঁচড়াতে গেলে নিজের অজান্তেই মাথায় হাত চলে আসে অপূর্ব। এই যে বাঁদিকে যেখানে স্মৃতির লাইনটা গেছে, তার ঠিক ওপরেই আপনার জীবনে একটা বড় কৃতিত্ব কি জানেন? টপাটপ করে একের পর এক সিঁড়ি ভেঙেছেন, কিন্তু কোনো সিঁড়ির কথাই মনে রাখেননি। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পাশ করে এসে কোথাও একদিনের জন্যও ফিরে দেখা করতে যাননি সেসব ইনস্টিটিউশনের শিক্ষকদের, মানে আপনার জীবনে উপরে ওঠার সিঁড়িদের সাথে। এমনকি যে গ্রাম আপনাকে খাইয়ে পড়িয়ে বড় করলো, শহরে ইউনিভার্সিটিতে পড়তে এসে সেই যে গ্রামের বাড়ি ছাড়লেন, ব্যাস। এমনকি আপনার নতুন ফ্ল্যাটে পর্যন্ত আপনার বাবা মাকে একদিনের জন্যেও। থাকবে সেসব কথা। আচ্ছা অপূর্ব, আপনার অনিন্দিতা রায়ের কথা মনে পড়ে? সত্যি ওকেও যে ভুলে যাবেন, মানে ভুলে যাওয়া যে যায়। তিনি যদি তার বাবার সাথে আপনার পরিচয় না করিয়ে দিতেন, মানে নির্মলকান্তি দাস, চলাচল পত্রিকার সম্পাদক নির্মল বাবুকেও যে আপনি বেমালুম ভুলে যাবেন। আচ্ছা, আজ এই দীপঙ্কর বাবুর অফিসের সিঁড়িতে পা রাখার আগে আর কতগুলো পত্রিকার অফিসের সিঁড়ি আপনি ভেঙেছেন, তার কোনো হিসাব রেখেছেন আপনি? অক্লেশে সিঁড়ি ভেঙেছেন, সিঁড়ি ভেঙেছেন, আর সিঁড়ি ভেঙে গেছেন। এ পর্যন্ত আমরা আপনাকে এনে পৌঁছে দিয়েছি খ্যাতির চূড়ায়।
আপনি কিন্তু আমাদের এতটুকুও মর্যাদা দেননি কখনো। কখনো ভাবেননি যাদের হাত ধরে আপনি অপূর্ব মোদক, আজকের অপূর্ব মোদক হলেন, তাদের কাছেও একটা মিনিমাম কৃতজ্ঞতা বোধ আপনার থাকা উচিত ছিল। আপনার অহংকার আপনাকে দিনরাত শিখিয়েছে, আপনার যোগ্যতা আপনাকে এখানে এনেছে, কিন্তু সেই সব বাড়িয়ে ধরা হাতগুলো, সেই সব সিঁড়িগুলো আজকেও কিন্তু আমরা আপনার উপকারের কথা ভেবেই আপনার পথ আটকালাম। কেন জানেন? দীপঙ্কর বাবুর টেবিলে এখন তার মুখোমুখি বসে আছেন সেই নির্মল বাবু, চলাচল পত্রিকার সম্পাদক নির্মল কান্তি দাস। আর তার মুখোমুখি যদি একবার আপনি পড়েন তাহলে। অপূর্ব এতক্ষণ ধরে চুপ করে কথাগুলো শুনে যাচ্ছিলেন বললে বুঝি ভুল বলা হবে। তিনি দেখছিলেন যেন একটা সাদা কালো ছবির রিল তার চোখের সামনে কেউ ঘুরিয়ে চলছিল। এই বোধহয় প্রথমবারের মতো একটা তীব্র অনুশোচনা বোধ জন্ম নিয়েছে ওর মনে। সুরমা দেবী, সুবিমল বাবু, সবার মুখগুলো ভেসে উঠছে ওর চোখের সামনে। অপূর্ব নিচের দিকে নামার জন্য পা বাড়ালো। পা দুটো দিব্যি উঠে এলো সিঁড়ির বুকের থেকে। আজই সে গ্রামের বাড়ি যাবে। আজ থেকেই সে শুরু করবে তার ভুলের প্রায়শ্চিত্ত করা। জীবনের যত সিঁড়িও ভেঙেছে, যত এগিয়ে দেওয়া হাত ধরে উঠে এসেছে উপরে, সবার কাছে গিয়ে ও কৃতজ্ঞতা প্রকাশ করবে। নিচু হয়ে ও সিঁড়িটাকে ছুলো, তারপর হাতটাকে নিয়ে এলো মাথায়, আঙুলগুলো ছড়িয়ে দিল চুলের গোড়ায় গোড়ায়, আঙুলগুলো ছড়িয়ে দিল চুলের গোড়ায় গোড়ায়।